নমস্কার, আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। বঙ্গবামের শূন্যের গেরো কাটল না। পরপর দুবার শূন্য রানে আউট হয়ে পরের বার ম্যাচে নামাটাই প্রশ্নের মুখে। এ রাজ্যে সিপিএম এর প্রবীণ নেতাদের প্রশ্ন করাই যায়, পথিক তুমি কি পথ হারাইয়াছ? লোকসভা ভোটে শূন্য থেকে ঝড় উঠবে এমন হুঙ্কার দিয়েছিলেন বিমান বসু। কেন ঝড় উঠবে? কোন গুরুতর রাজনৈতিক প্রশ্নকে তারা সামনে নিয়ে এসেছেন? দল চালাবার যে মানধাতার আমলের কায়দার কতটুকু পরিবর্তন করেছেন? আজকের ভারতের বাস্তবতা বোঝার কি কোনো চেষ্টা দেখা গেছে সিপিএম এ? এবারে বিরোধীদের রাজনৈতিক লড়াইটা কি ছিল? যে করে হোক বিজেপিকে ঠেকাতে হবে। সিপিএম কি মুখে কথা বলেনি? বহুবার বলেছে, কিন্তু কাজে কি করলো? ইন্ডিয়া জোট যখন গড়ে উঠল, উৎসাহ দেখা গিয়েছিল বাম নেতাদের মধ্যে, কিন্তু কদিন যেতে না যেতেই কেমন যেন মিইয়ে গেলেন। ইন্ডিয়া জোটের সমন্বয় রক্ষার জন্য ছোট কমিটিতে প্রতিনিধি পাঠালেন না তারা। কেন? ইন্ডিয়া জোটে থেকে ফায়দা নেবেন বামেরা, কিন্তু বঙ্গে তৃণমূলের বিরুদ্ধে মূল লড়াই, কেরলে ধুন্ধুমার কংগ্রেসের সঙ্গে। তাই জোট বৈঠকে বেশি গা ঘেঁষাঘেঁষি না করার লাইন। আমার যেমন বেনি তেমন রবে চুল ভেজাবো না নীতি। এসব কায়দা ধরে ফেলেছে ভোটার কুল। এ রাজ্যে কিন্তু তৃণমূল সুপ্রিমো চেয়েছিল জোটটা হোক। বঙ্গে ইন্ডিয়া জোট জল ঢাললো কে? সূত্র মারফত জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 5টি আসন কংগ্রেস ও বামকে ছাড়তে চেয়েছিলেন। এই 5 আসন নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারত অধীর সেলিমরা। আসন আরো কয়েকটি বাড়ানো নিয়ে দর কষাকষির পথ বন্ধ হয়ে যায়নি। বিনিময়ে ভিন রাজ্যে কয়েকটি আসন চেয়েছিল তৃণমূল। সে রাস্তায় না গিয়ে পত্রপাঠ জোট প্রস্তাব ফিরিয়ে দেয় বামেরা। রাজ্যে ইন্ডিয়া জোটের আসন বোঝাপড়া হলে বিজেপির আসন সংখ্যা হয়তো অনেক কমতো, কিন্তু সেগুড়ে বালি পড়ে অধীর বিমান সেলিমদের বাগরাতে। অবশেষে কৃতিত্বের সঙ্গে মহাশূন্যে ভেসে রইলেন একদা রাজ্যের দাপুটে শাসক দল সিপিএম। ভোট শতাংশ রইল 2021-এর জায়গাতেই। 2021 থেকে 2024 এই 3 বছরে কত আলোচনা, কনফারেন্স, গোপন মিটিং সিপিএম এর। এত সব করে দলটাকে ইতিহাসের সামগ্রী যে করতে পেরেছেন, সেই কৃতিত্বটাই বা কম কি? পান্নালাল ভট্টাচার্য তো সেই কবেই গিয়েছেন, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। রামরাজ্যে রাম ধাক্কা, যে অযোধ্যাকে ফেরি করে শক্তি বৃদ্ধির লক্ষ্যে নেমেছিল বিজেপি, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সেই রাম জন্মস্থানেই মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। হাতছাড়া হলো উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা, যার 4টে বিধানসভায় অযোধ্যা জেলায়। বিজেপির দুবারের বিধায়ক লাল্লু সিংকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে যোগী রাজ্যের গেরুয়া কেন্দ্রে সমাজবাদী পার্টির পতাকা তোলেন অবধেশ প্রসাদ। ত্রেতা যুগে জয় শ্রীরাম বলে সমুদ্র পেরিয়েছিল ভক্ত হনুমান, পৌঁছেছিল সিংহলের অশোক বনে। কলিযুগে সেই নামে ভোটের নদী পেরোতে গিয়েই খোদ অযোধ্যাতেই সলিল সমাধি হলো রাম ভক্তদের। অথচ বছরের পর বছর দেশ জুড়ে বহু বিরোধিতা, বহু বিতর্ক, বহু প্রতিবাদ পেরিয়ে 2024-এর জানুয়ারিতে মহা ধুমধাম করে অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার ভোটে তার ফায়দা তুলতে জাঁকজমকের কোনো কসুর ছিল না। একই রকম চেষ্টা ছিল রামলালাকে আঁকড়ে ধরে ভোটের ফলে অ্যাডভান্টেজ পাওয়ারও, কিন্তু সমস্ত রকম রাম কৌশল ব্যর্থ করে গেরুয়া দর্প চূর্ণ করে দেয় জনতা জনার্দন। শরিক নির্ভর সরকার দেয় নরেন্দ্র মোদীকে। অযোধ্যা মানে রাম, আর রাম মানেই বিজেপি। ভোটের ইতিহাস সে কথা বলে না, বরং ফৈজাবাদে গেরুয়া দাপাদাপি হালফিলেরই। আর সেই দাপাদাপিতেই ক্রমেই ভোটের বাক্সে সংখ্যা কমেছে বিজেপি। 2014 সালে যেখানে 2,82,000 ভোটে জিতেছিলেন বিজেপির লাল্লু সিং, 2019-এ সেই ভোটই নেমেছিল 65,000-এ। আর 2024-এ হেরেই গেলেন লাল্লু। নির্বাচন কমিশনের তথ্য বলছে 1957 থেকে 84 পর্যন্ত কংগ্রেসের হাতে ছিল ফৈজাবাদ। মাঝে 1977-এ 3 এবং 1989-এ 2 বছরের জন্য সাংসদ ছিল যথাক্রমে জনতা পার্টি ও সিপিআই এর।
1991 সালে পালাবদল হয়ে বিজেপির হাতে আসে ফৈজাবাদ। টানা দুবার জেতার পরে 1998-এ বিনয় কাটিয়ারের হার হয় সমাজবাদী পার্টির কাছে। 1999-এ কামব্যাক হলেও তারপর থেকে কখনো বহুজন সমাজবাদী পার্টি, কখনো বা কংগ্রেসের হাত ঘুরে 2014-তে জয় ফেরে বিজেপির। 2024-এ আবারও স্বপ্নভঙ্গ হলো বিজেপির। রামের নামে বাঁচানো গেল না অযোধ্যা। মন্দির প্রতিষ্ঠার পরে যেখানে উচ্ছ্বাসিত হওয়ার কথা ছিল রাম জন্মভূমিবাসীর, সেখানে বিষাদের গ্রাসে খতম হলো গেরুয়া সমর্থন। আর সে নিয়ে দলের অন্দরে ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ হলেও হারের ব্যাখ্যা দিনের আলো দেখবে না বলেই মত রাজনীতির কারবারিদের। আলোর ছায়া কালো হয়, উত্তরপ্রদেশের সহজ সত্যটা বুঝতে পারেনি যোগীর দল। চোখ ধাঁধানো নয়া রাম মন্দির ও মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা ঢেলে সাজানোর চক্করে ঘটি বাটি হারিয়ে সর্বশান্ত হয় পুরুষানুক্রমে বাস করা বহু মানুষ। মন্দির ঘেরা এলাকার নিরাপদ আশ্রয় হারিয়ে নতুন করে সংসার পাততে হয় অনেককে। বদলে অপূর্ণ থাকে দাবি দেওয়ার দীর্ঘ তালিকা। 2020 সালে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে অযোধ্যাকে ঘিরে উন্নয়নের এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানের শ্রীরাম রাম মন্দির ও মডেল স্টেশন ছাড়াও মন্দির পর্যন্ত 2 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রোড রূপায়ণ ছিল সেই তালিকায়। একই সঙ্গে মন্দিরের 84 মাইল পরিধি বরাবর এলাকা আমূল বদলের কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এরপরেই উচ্ছেদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে পথে নামেন হনুমানগড়ির দোকানি ও ব্যবসায়ীরা। গাঁড়ো হয় প্রতিবাদ জমাট বাঁধে মাঞ্জাবরহাটা গ্রামে রাম মূর্তি স্থাপনের জন্য চাষ জমি অধিগ্রহণ ঘোষণাতেও। যদিও সমস্ত প্রতিবাদ উপেক্ষা করে 13 কিলোমিটার দীর্ঘ রামপথ তৈরি করতে নয়াঘাটে বুলডোজার চালায় যোগী সরকার। অযোধ্যার মন্দির এলাকা সাজাতে 450টি দোকান, 4000টি বাড়ি ভাঙা হয়, ক্ষতিগ্রস্ত হয় 40,000 মানুষ। সর্বশেষ জনগণনার রিপোর্ট বলছে সব মিলিয়ে 25 লক্ষ সংখ্যালঘুর বাস অযোধ্যায় এবং গোটা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে শতকরা হিসেবে 16.37। ভোটের হিসেবে এত কম সংখ্যক সংখ্যালঘু মানুষ এককভাবে ইভিএমে বদল আনতে পারে না। অর্থাৎ হিন্দু ভোটেই হার হয়েছে বিজেপির। সংখ্যাগুরুরাই পদ্ম শুকিয়েছে অযোধ্যায়। এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ম্যাজিক নয় ধুলো, বিকাশ নয় ভাওতা, ঈশ্বর নয় মুশিক। কেউ কেউ টিপ্পনি কাটতেই পারেন, মুশিক তো গণেশের বাহন, ঠিক, কিন্তু তিনি বুঝতে হতো তিনি জনগণেশের বাহন। তার না বুঝে তিনি বেমালুম বলে দিলেন তিনি নাকি ঈশ্বরের দূত। তার নাকি বায়োলজিক্যাল জন্মই হয়নি। মা বাবাকে এভাবে অস্বীকার। বায়োলজিতে এত কাঁচা প্রধানমন্ত্রী দুনিয়ায় দুটো নেই। आप आश्वस्त रहिए, आपका ये चौकीदार पूरी तरह से चौकन्ना है। वो अकेला चल पड़ा, मैं उसकी कतार हूँ, मैं भी चौकीदार हूँ, मैं भी चौकीदार हूँ। राफेल मामले में चौकीदार ने 30,000 करोड़ रुपए चोरी किया है। अब आप लोग सवाल पूछते हो कि मैंने सुप्रीम कोर्ट को अपोलोजाइज किया। बिल्कुल मैंने सुप्रीम कोर्ट को अपोलोजाइज किया। मैं आपको बता देता हूं क्यों किया। क्योंकि सुप्रीम कोर्ट में प्रोसेस चल रही है और मैंने उस प्रोसेस के बारे में कमेंट कर दिया और वो मेरी जगह नहीं है, तो मैंने अपोलोजाइज कर दिया। मगर चौकीदार चोर है नारा है, चौकीदार चोर है सच्चाई है, और चौकीदार चोर है रियलिटी है। और मैं ना नरेंद्र मोदी से, ना बीजेपी से, ना किसी और से अपोलोजाइज कर रहा हूं। जब तक मां जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। मां के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूं तो मैं कन्विंस हो चुका हूं। गलत हो सकता हूं, लोग लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका हूं कि परमात्मा ने मुझे भेजा है।
কখনো কখনো আবার বলছে আমার কোনো বায়োলজিক্যাল বার্থ নয়। তার মানে আমাদের সবার বাবা মা আছে, বায়োলজিক্যাল বার্থ নয়। আমি মানেটা বুঝছি না, কারণ আমি হয়তো সমাজের খুব অশিক্ষিত মানুষ। বাবা মা আমাদের ইংরেজি মিডিয়ামে পড়ায়নি এবং আমরা সাধারণ স্কুল কলেজে পড়েছি। আমি না মানেটা জানি না, কিন্তু এটুকু আমি নিশ্চয়ই বুঝতে পারি, যদি সত্যি জগন্নাথ দেব কোনো রাজনৈতিক ব্যক্তিকে তার গুরু মেনে থাকেন, তাহলে তার নামে একটা মন্দির করে দেওয়া উচিত, এবং মন্দির করে দিলে একটা ফটোও থাকবে, এবং সেখানে রোজ তুলসী পাতাও দেওয়া হবে, ফুলও দেওয়া হবে, চন্দনও দেওয়া হবে, নিম কাঠও দেওয়া হবে, খিচুড়ি রান্নাও করা হবে, ভোগ রান্নাও করা হবে, এবং একজন দেবতা হিসেবে মেনে নেওয়া হবে। আমরা দেবতা মানি কাদের? দেব দেবতা বলে হয় না, কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। मुझे परमात्मा ने ऊपर से भेजा है, मिशन के लिए भेजा है। सड़क पे आपको ये कोई कह दे तो आप उसे क्या कहोगे? उसे कहोगे भैया माफ करो, काम अपना करो। সেই 14 থেকে প্রধানমন্ত্রী, তার আগে পরপর 3 বার গুজরাটের মুখ্যমন্ত্রী। গায়ে গুজরাট দাঙ্গার ছিটে কবে শুকিয়ে কাঠ হয়ে গেছে। 2012-এ তৃতীয়বার গুজরাটের মসনদের বসার সময় কার্যত দেওয়াল লিখন হয়ে যায়। 14ই দেশের মসনদে দাঙ্গার অভিযোগ সম্পূর্ণ মুছে ফেলে দেশের প্রধানমন্ত্রী। চারটিখানি কথা নয়, তিনি অটল বিহারী বাজপেয়ী নন। আরএসএস এর ভরপুর সমর্থন থাকলেও মোদির প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা সহজ ছিল না। ঘরের মধ্যেই জগদ্দল পাথর সরাতে হতো। আদবানি, মুরলী মনোহর যোশীর মতো নেতাদের নিষ্ক্রিয় করে দেওয়া, সে কৌশল নিতে হতো। সহজ নয়। মোদি করেছেন, এক এক করে প্রধানমন্ত্রী হওয়ার দাবিদারদের ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছেন। তারপর পরপর 3 বার। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।